বাংলা সাহিত্যের রোমাঞ্চকে কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প আমরা ভূতেরা। রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়। হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্মেছিলেন 1916 সালে। তার প্রথম উপন্যাস ইরাবতী ছোটদের বইয়ে লেখা অন্যতম ভয়ের মুখোশ ও পাথরের চোখ। তার মৃত্যু 1981 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের 1 ডজন ভূত বইটি থেকে। গল্প পাঠে আমি হারান। শুরু হচ্ছে আমরা ভূতেরা। ছেলেবেলা থেকে আমার ভূত খোঁজার নেশা। যখনই পুরো বাড়ির খোঁজ পেয়েছি যেটা ভূতেদের আস্থানা, সব কাজ ফেলে সেখানে গিয়ে হাজির হয়েছি। গুরুজনদের হাজার নিষেধ সত্ত্বেও রাত কাটিয়েছি সেখানে, কিন্তু ভূতের সন্ধান পাইনি। কতবার যে শ্মশানে ঘুরেছি তারও ঠিক ঠিকানা নেই। অমাবস্যা রাতে কুকুর শেয়ালদের আগুন জ্বালা চোখ দেখেছি। এলোমেলো বাতাসে মরার খলি থেকে অদ্ভুত শব্দ বের হয়েছে, তাও শুনেছি, কিন্তু ভয় পাইনি। সব দেখে শুনে একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি, ভূত নেই। ভূতের কাহিনী মানুষের কল্পনা। যারা বলেছেন স্বচক্ষে ভূত দেখেছেন তারা নিছক চোখের ভুলের শিকার হয়েছেন। সভা সমিতিতে বন্ধুদের আসরে সরবে ঘোষণা করেছি যে যাই বলো ভূত নেই। প্ল্যানচেট একটা নিছক ধাপ্পাবাজি। ঠিক এমনই সময় চিঠি এলো। চিঠিটা লিখেছেন শৈলেন, আমার কলেজের অন্তরঙ্গ বন্ধু শৈলেন দাস। শৈলেনও আমার মতো বিশ্বাস করত ভূত নেই। ভূতের নিবাস মানুষের অলস মস্তিষ্কের এক কোণে। চিঠিটা খুব ছোট, মাত্র লাইন 2-এর। যদি ভূত দেখতে চাও তাহলে অবিলম্বে ঘাটশিলায় আমার কাছে এসো, শৈলেন। কলেজ ছাড়ার পর শৈলেনের সাথে বিশেষ আর দেখা হয়নি। অন্য বন্ধুদের কাছে শুনেছি সে আমলকি আর হত্যকির ব্যবসা করে। ঝাড়গ্রাম না ঘাটশিলা কোথাও রয়েছে। চিঠি পেয়ে বুঝলাম শৈলেন ঘাটশিলায় রয়েছে। হয়তো ভূতচুট সব বাজে কথা আমাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য ভূতের অবধারণা করেছে। জানে এমন করে লেখলে আমি না গিয়ে পারবো না। কলেজে উদ্ভাবনার কাজ, বছরের মাঝে ছুটি বেশি, পূজা পার্বণ, গরমের ছুটি তো আছেই। এছাড়াও অন্য অন্য উপলক্ষে কলেজ প্রায় বন্ধই থাকে। ঠিক করলাম দিন 7 ছুটি নিয়ে ঘাটশিলায় চলে যাব। পুজো কেটে গেছে, বাতাসে শীতের মিছিল। এ সময় ঘাটশিলার জল বাতাসও ভালো, কড়া শীত পড়েনি। ভূতের সন্তান না পাই স্বাস্থ্যটা তো ফিরিয়ে আনতে পারবো। যে কথা সেই কাজ। সুটকেস আর বিছানা নিয়ে গিয়ে হাওড়া স্টেশনে গিয়ে হাজির হলাম। ট্রেন ছাড়ার দেরি ছিল। কামরার এক কোণে মালপত্র রেখে একটা পত্রিকা কিনে বেঞ্চের উপর বসলাম। একটা গল্পের লাইন 2 পড়েছি। হঠাৎ পরিচিত কণ্ঠে চমকে উঠলাম। আরে কি খবর? মুখ তুলে অবাক হলাম। সামনে শৈলেন দাঁড়িয়ে, বগলে খবরের কাগজ, হাতে রঙিন ব্যাগ। খবর আর কি, ভূত দেখবার জন্য তো তুই নিমন্ত্রণ করেছিস। ভূতের উল্লেখে শৈলেনের মুখটা লাল হয়ে গেল, 2 চোখে আতঙ্কের ছায়া। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিরে কথা বল। কি আর বলবো, ব্যাপারটা আমিও বুঝতে পারছি। তোর কথা মনে পড়লো তাই তোকে চিঠি লিখলাম। ভালোই করেছিস। ভূত যদি নাই পাই তোর ঘাড়ে চেপে 7টা দিন তো খেয়ে আসবো। হ্যাঁ, শৈলেন বলল। চল এবার, ট্রেন ছাড়ার সময় হয়েছে। তুই কোন কামরায় উঠেছিস? আঙুল দিয়ে কামরাটা দেখিয়ে দিলাম। দুজনে উঠে পাশাপাশি বসলাম। ট্রেন ছাড়তেই আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলতো? তুই তো 7 জন্মে ভূত বিশ্বাস করতি না, ঠিক আমার মতো। এমন কি দেখি?
পুষ্ট দেখলাম। শৈলেনের কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল, গালের পেশিগুলো থরথরে কেঁপে উঠল। সে ভয়ের কণ্ঠে বলল, হঠাৎ বাতি বন্ধ হয়ে যেত, এক তিল হাওয়া নেই, দরজা জানলা নিজের ইচ্ছে খুলছে আর বন্ধ হচ্ছে। পাশের ঘরের খোটকার শব্দ, গিয়ে দেখি কেউ নেই। এক ব্যাপার, এই জায়গায় ভূতের উপদ্রবের কথা বলেছে তারা সবাই একই কাহিনী শুনিয়েছে। এই হঠাৎ বাতি নিভে যাওয়া, আচমকা দরজা জানলা খুলে যাওয়া। সেসব ঘরে রাতের পর রাত কাটিয়েছি, কিন্তু কিচ্ছুই দেখতে পাইনি। পাশের ঘরে খুটখাট শব্দ, ইঁদুরের জন্য বিড়াল আমদানি করতেই সেই শব্দ থেমে গেছে। লাইনের গোলমালের জন্য বাতি হঠাৎ ফিউজ হয়ে গিয়েছে। তাই হাসতে হাসতে বললাম, এসব ব্যাপার নিয়ে তুইও ভয় পেয়ে গেলি? শৈলেন, এর মধ্যে ভূত কোথা থেকে এলো? শৈলেন আমার একটা হাত চেপে ধরল আর ভয়ার্ত কণ্ঠে বলল, ওসব কথা থাক ভাই, অন্য কথা বল। যা দেখবার ওখানে গিয়েই দেখবি। কাজেই অন্য কথা পারলাম, শৈলেনের ব্যবসার কথা। তারপর তোর ব্যবসা কেমন চলছে বল। শৈলেন বলল, প্রথম প্রথম তো ভালোই চলছিল, আমলকি হতো কি কিনতে হতো না, ট্রাক নিয়ে যে জঙ্গলে পেড়ে নিয়ে আসা, আর সেই ট্রাক বড় বাজারে এনে। ইদানিং একটু মুশকিল হচ্ছে। কি সেই মুশকিল? তারা সব জঙ্গল ইদারা নিয়েছে, তারা জঙ্গলে ঢুকতে দিচ্ছে না। আমলকি হতুকি চালান তারাই দিচ্ছে, কিনতে গেলে এমন হাঁক খাচ্ছে আমার আর পোষাচ্ছে না। তাহলে কি করবি? ঠিক করবি, তুই চল, দুজনে গিয়ে ঠিক করা যাবে। তবে ঘাস সেলাই আর নয়। কেন? না ভাই, ঘাস সেলাই আর থাকবো না, থাকতে পারবো না। তারপর বিশেষ আর কথা হলো না। দুজনে দুখানা পত্রিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। খেয়াল হলো খড়গপুর স্টেশনে আসতে শৈলেন বলল, তুই বস, আমি একটু খাবারের চেষ্টা দেখি। শৈলেন নেমে যেতেই কামরার চারিদিকে নজর দিলাম। ভিড়ে আমার চিরকালের ভয়। এই ভিড়ের ভয়ে বাইরে বের হওয়া প্রায় ছেড়েই দিয়েছি। ঘাটশিলায় চলেছি, তাও প্রথম শ্রেণীতে। কিন্তু প্রথম শ্রেণী একেবারে খালি নয়, 4 জনের জায়গায় 6 জন বসেছি। সকলের টিকিট আছে কি না কে জানে। আজকাল তো টিকিট না করাটা রেওয়াজ হয়েছে। বাইরে দৃষ্টি দিলাম, খড়গপুর স্টেশন বদলায়নি। খড়গপুর এসেছিলাম বছর 5 আগে। ঠিক খড়গপুর নয়, দীঘা গিয়েছিলাম। স্বাস্থ্যের জন্য নয়, ভূতের সন্ধানে। কে একজন খবর দিয়েছিল সমুদ্রের ধারে এক পরিত্যক্ত বাড়িতে ভূত থাকে। সন্ধ্যার অন্ধকার নামলে নানা রঙের আলোর রেখা বাড়ির মধ্যে নাচতে থাকে। বাইরের সমুদ্রের গর্জন সে সময় নিস্তব্ধ হয়ে যায়। সেই সব আলোর রেখা যা দেখবার দুর্ভাগ্য হয়, তার নাকি মাথার গোলমাল হয়। খবর সংগ্রহ করে জেনেছিলাম কে যেন কাকে সম্পত্তির লোভে এই বাড়িতে দুম বন্ধ করে গলা টিপে মেরে ফেলেছিল। সেই লোকটিও আর ফিরতে পারেনি। যতবার বেরোতে গিয়েছে, রঙের আলোর রেখা তার পথ আটকে ধরেছে। শুধু আলোর রেখাই নয়, সঙ্গে করুণ একটা আত্মস্বর। লোকটির মস্তিষ্ক বিকৃত হয়েছিল। অজ্ঞাত অবস্থায় লোকেরা তাকে বাইরে নিয়ে আসে। জ্ঞান হলে তার কথাবার্তা শুনে রাঁচির হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানেই কিছুদিন পর লোকটির মৃত্যু হয়। সন্দেহ নেই, খুব জমজমাট গল্প। সেখানে গিয়ে আমি 7 দিন ছিলাম। রঙিন আলো তো দূরের কথা, কোনো আলোই দেখতে পাইনি। শুধু ভাঙা ছাদের মধ্যে দিয়ে সমুদ্রের ঝোড়ো হাওয়া হু হু শব্দে বইত। সেই হাওয়ায়
বাড়ির জরাজীর্ণ পলেস্তা ছুপ ছুপ করে খসে পড়ত। দীঘার ভূতের ব্যাপারে নিমগ্ন ছিলাম। খেয়াল হলো ট্রেন নড়ে উঠতে, তাই তো ট্রেন ছেড়ে দিল, অথচ শৈলেন কোথায়? শৈলেন না উঠতে পারলে মুশকিল। এই প্রথম মনে হলো শৈলেনের চিঠিতে তার বাসার ঠিকানা ছিল না। তাতে খুব বেশি অসুবিধা হতো না। ঘাটশিলা তেমন কিছু বড় জায়গায় নয়, তাতে বাঙালিও কম নেই। তাদের কাছে শৈলেন দাসের আস্থানা পাওয়াটা খুব বেশি দুরূহ হতো না। একটু পরেই শৈলেন এসে দাঁড়ালো। কিরে, ট্রেন ছেড়ে দিয়েছে, কোথায় ছিলি? একেবারে গরম ভাজি আনতে গিয়ে একটু লেট হয়ে গেল। নিখা। শৈলেন প্রচুর গরম লুচি এনেছি, লুচি আর তরকারি। খাওয়ার পর ভরপেটে একটু ঢোলো নিয়ে এলো। যখন চোখ খুললাম তখন ট্রেন ঘাটশিলা স্টেশনে ঢুকছে। বেশ লম্বা ঘুমিয়েছিলাম। চোখ চেয়ে একটু এগোতে দেখলাম শৈলেন দরজার কাছে দাঁড়িয়ে আছে। স্টেশনে নামা গেল, বেশ কনকনে বাতাস বইছে, পাহাড়ি ঠান্ডা। স্টেশনের বাইরে আসার পর শৈলেন বলল, তুমি একটু দাঁড়াও, আমি রিক্সা দেখছি। এখান থেকে বেশ দূর, রঙ্কিনী দেবীর মন্দিরের কাছে আমার ডেরা। শৈলেন সিঁড়ি দিয়ে বাইরে নেমে গেল। আবছা অন্ধকার, তার মধ্যে দিয়ে দেখলাম প্রচুর সাইকেল রিক্সার গাদাগাড়ি করিয়ে দাঁড়িয়ে আছে। গোটা কিনেক ট্যাক্সি রয়েছে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কাটলো, কিন্তু শৈলেনের দেখা নেই। আশ্চর্য, সাইকেল রিক্সা ডাকতে এত দেরি কেন? 8 ঘন্টা কাটাবার পর বিরক্ত হয়ে মালপত্র নিয়ে বাইরে এসে দাঁড়ালাম। তখনও গোটা দুয়েক সাইকেল রিক্সা দাঁড়িয়ে। একজনকে জিজ্ঞাসা করলাম, দেবীর মন্দির চিনো? হ্যাঁ হুজুর, বেঠিয়ে। সাইকেল রিক্সা চালক হাত থেকে বাক্স বিছানা নিয়ে পাদানিতে রাখলো। জবরদস্তি করতে দিল তা। উঠে বসলাম। শৈলেনের অদ্ভুত আচরণের কোনো অর্থ খুঁজে পেলাম না। এই ধরনের রসিকতা বেশ অভদ্র। দেখা হলে বলে দেব। বেশ অনেকটা পথ। ঝাঁকুনিতে কোমর ব্যথা হয়ে গেল। সাইকেল রিক্সা চালককে যখনই জিজ্ঞাসা করি আরও কত দূরে, সে বলে আগে হুজুর। অবশেষে মন্দির নজরে এলো। তার কাছে একতলা একটা বাড়িও দেখতে পেলাম। কাছে যখন আর কোনো বাড়ি নেই, তাহলে এইটাই শৈলেনের আস্থানা। সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে বাক্স বিছানা নিয়ে দরজার কাছে এসে দাঁড়ালাম। হাত দিয়ে ঠেলতেই দরজা খুলে গেল। তার মানে দরজা ভেজানো ছিল। ভিতরে জমাট অন্ধকার। সুটকেস খুলে টর্চ বের করলাম। আমাকে ভয় দেখাবার জন্য শৈলেনের বদমাশি। আগে ভাগে বাড়িতে ঢুকে নিশ্চয়ই কোনো ফন্ডি আছে। ঘরের কোণে টর্চের আলো পড়তেই চিৎকার করে উঠলাম। মেঝের উপর শৈলেন পড়ে আছে চিত হয়ে। দুটি চোখ বিষবারিত, মনে হচ্ছে ভয় পেয়েছে। দুকশ বয়ে রক্তের চোট গড়িয়ে পড়ছে। তার দেহে যে প্রাণ নেই ওটা বুঝবার জন্য আর সামনে যাওয়ার দরকার হলো না। মনে হচ্ছে কেউ তাকে গলা টিপে হত্যা করেছে। তখনও টর্চের আলো শৈলেনের দেহর উপর। তার শরীর ঘুরে গেল। কে যেন ঘুরিয়ে দিল দেহটাকে। চোখ দুটো আরও বিস্ফারিত হলো। গালের মাংসপেশিগুলো থরথর করে কাঁপছে। আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না। তীর বেগে রাস্তার উপর এসে পড়লাম। ঠিক সেই সময় রাস্তা দিয়ে একটা মোটর ছুটছিল। আর একটু হলেই মোটরের তলায় পড়তাম। চালক ক্ষিপ্র হাতে মোটর থামিয়ে জিজ্ঞাসা করলো, এ কি পাগলের মতো ছুটছেন কেন? আর একটু হলে চাপা পড়ে যেতেন যে।
জ্ঞান শূন্য হয়ে কেন ছুটছিলাম চালককে বললাম। ভদ্রলোক বাঙালি, গলায় স্টোথোস্কোপ দেখে মনে হলো ডাক্তার। ডাক্তার বলল, কি বলছেন আপনি? শৈলেনবাবু তো দিন 10 হলো মারা গিয়েছে। রহস্যজনকভাবে মৃত্যু। কে যেন গলা টিপে মেরে থয়ে গিয়েছে। চোর, ডাকাত? ডাক্তার মাথা নাড়ল। না না, পয়সা করি ঠিকঠাক ছিল, একটু এদিক ওদিক হয়নি। এই বাড়িটার বদনাম আছে, এর আগেও 2জন এভাবেই মারা গেছে। কিন্তু আপনি দেখলেন কি করে? পুলিশ থেকে তো দরজায় তালা মেরে গেছে। বললাম, কই না তো, দরজা তো খোলাই আছে। চলুন দেখি। টর্চের আলোয় আবারও চমকে উঠলাম। দরজায় বিরাট আকারে 2টো তালা। ডাক্তার এই নিয়ে আর কিছুই জিজ্ঞাসা করলো না, শুধু বলল, স্টেশন যাবেন তো? চলুন, আমি ওদিকে যাচ্ছি। রাস্তায় একটিও কথা হলো না। কথা বলার মতো অবস্থা ছিল না আমার। শৈলেনের বিবস্ব দূষকের দৃষ্টি আমাকে যেন বোবা করে ফেলেছে। প্ল্যাটফর্মের ব্রাঞ্চের উপর বসলাম, জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না। যে লোকটা 10 দিন আগে মারা গেছে, সেই লোকটা আমার সাথে হাওড়া থেকে ঘাটশিলায় এসেছে শুধু তার মৃতদেহটা দেখাবার জন্য। এমন কথা কেই বা বিশ্বাস করবে? দরজায় তালা আটকানো, অথচ টর্চের আলোয় শৈলেনের সেই রূপ কি করে দেখলাম? ঠান্ডা কনকনে হাওয়া, কানের পাশে মৃদুকণ্ঠ, আমরা আছি, আমরা আছি। অবিশ্বাস্য করো না, অবিকল শৈলেনের গলা। শুনছিলেন আজকের গল্প আমরা ভূতেরা। শেষ হলো। পরবর্তী সময় আরেকটি গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। সানডে সাসপেন্স।